রাজনীতি এমন এক জিনিস যেখানে প্রতিবেশী দেশের ভোটের ফল বেরোলেই চায়ের দোকান থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কাপে চুমুকের ভঙ্গি বদলে যায়। এবারের ঘটনাও তেমনি। প্রথমবারের মতো 2/3 বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। এককালে যে বাংলায় বামফ্রন্টকে সরানোই অকল্পনীয় ছিল, সেখানে এবার তৃণমূলের দীর্ঘ অধ্যায়ও গুটিয়ে গেল। আর এই ফল বেরোতেই বাংলাদেশের আড্ডাঘরে একটাই প্রশ্ন, কলকাতার গদির বদল কি ঢাকার কূটনীতির তক্তা কাঁপাবে? প্রশ্নটি অকারণ নয়। নির্বাচনের ময়দানে বিজেপির বহু নেতা এমন সব কথা বলেছিলেন যেন মুসলমানদের হাতে ট্রেনের টিকিট ধরিয়ে বাংলাদেশ সীমান্তে নামিয়ে দেওয়াই বুঝি পরবর্তী প্রশাসনিক কর্তব্য। পুশিন শব্দটি হাওয়ায় ভেসেছে, আর বাংলাদেশের সীমান্তরক্ষীদের কপালে সঙ্গে সঙ্গে ভাঁজ পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ইতোমধ্যেই বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তবে তার নিজের কথাতেই খানিক আশ্বাসও আছে। সম্ভাবনা তিনি প্রবল দেখছেন না, কিন্তু যদি কিছু ঘটে যেন তা মোকাবেলা করা যায়। এখানেই কূটনীতির প্রথম পাঠ। ভোটের ময়দানের গর্জন আর রাষ্ট্রনীতির কাগজ এক জিনিস নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলছেন, পররাষ্ট্রনীতি রাতারাতি বদলায় না। রাষ্ট্র যখন নিজের দীর্ঘমেয়াদী স্বার্থের হিসাব মেলায়, তখন নির্বাচনী বক্তৃতার উত্তাপ সেখানে খুব বেশি দিন টেকে না। তার কথায়, রাষ্ট্রের অভ্যন্তরে সাম্প্রদায়িক ঘটনার ক্ষেত্রে প্রচ্ছন্ন সমর্থন বা ভূমিকা থাকতে পারে বটে, কিন্তু পররাষ্ট্রনীতি অনেকটাই কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়। ফলে তিনি কোয়ালিটেটিভ পরিবর্তন দেখছেন না, কারণ শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি বোঝাপড়া থাকে তবে আমূল পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ একটু ভিন্ন সুরে কথা বলেন। তার মতে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো পুরোপুরি স্থিতিশীলতার মাটিতে দাঁড়ায়নি। দুই দেশই সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কূটনীতির ইশারা আর কূটনীতির অঙ্গীকার এক নয়। উচ্চ পর্যায়ের সফর বিনিময় না হলে বোঝা যাবে না সম্পর্কের এই নতুন গদিতে পেরেক ঠিকমতো ঠোকা হয়েছে কিনা। এখানে এসে তিস্তার প্রসঙ্গ না তুললে বাংলার রাজনীতি যেমন অসম্পূর্ণ, তেমনি বাংলাদেশ ভারত সম্পর্কের গল্পও খণ্ডিত। বহুদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তির জন্য এতদিন দিল্লি বড় আরামে কলকাতার দিকে আঙুল তুলেছে। বলা হয়েছে কেন্দ্র রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যেন সেই একাকী দোষী, যার ঘাড়ে চুক্তির ব্যর্থতার বোঝা চাপিয়ে দিল্লি স্বস্তিতে ছিল। কিন্তু এবার সেই যুক্তির মাটি খানিক আলগা হয়েছে। কেন্দ্রেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। এখন আর কলকাতা মানছে না বলে দিল্লির কপাল মুছে নেওয়ার সুযোগ কম। লাইলুফার ইয়াসমিন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেওয়া রাজনৈতিকভাবে সহজ ছিল, কিন্তু তিস্তার সঙ্গে শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্রের স্বার্থও জড়িত। কেন্দ্রের সমর্থন ছাড়া কোনো চুক্তিই সম্ভব নয়। তার ভাষায়, তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য এককভাবে মমতা দায়ী নন, পুরো কাঠামোটাই দায়ী। ফয়েজ আহমদ আবার খানিক আশাবাদী। তার মতে, এখন কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় সমস্যাটা আগের তুলনায় কমতে পারে। তিনি এমনকি ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাও দেখছেন। তবে তার শেষ কথা, এসবই নির্ভর করবে দুই দেশের সামগ্রিক সম্পর্ক কতটা উন্নত হয় তার উপর। সীমান্তের কথায় আসা যাক। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত 2216 কিলোমিটারেরও বেশি। পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাগ করা সীমান্তগুলোর একটি। এমন দীর্ঘ সীমান্তে সামান্য রাজনৈতিক উত্তাপও বাতাসের মতো এপাশ ওপাশ করে। 24-এর গণ অভ্যুত্থানের পরে ভারত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশে নির্বাচিত বিএনপি সরকার সীমান্ত নিরাপত্তা সহ সব বিষয়েই ভারতের সঙ্গে আলোচনায় ইতিবাচক। কিন্তু লাইলুফার ইয়াসমিন মনে করিয়ে দেন, একটি রাষ্ট্রের ফরেন পলিসি এক ধরনের গ্র্যান্ড ডিজাইন। যদি দিল্লির মনে হয় সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তার সুবিধা আছে, তবে সেটা করতেই পারে। আর পশ্চিমবঙ্গে যদি সেই নীতির অনুকূলে সরকার থাকে, তবে কাজটা সহজ হয়। তবু ফয়েজ আহমদের ধারণা একটু শান্ত। সাময়িক উত্তেজনা থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যাওয়ার পরে সীমান্তের দুই পারে বড় রকমের নতুন গোলমালের সম্ভাবনা তিনি দেখছেন না। তবে সাম্প্রদায়িক উত্তেজনার প্রশ্নটি এত সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে
অতীতে মুসলমানদের উপর নিপীড়নের খবর বহুবার এসেছে। বাংলাদেশও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। লাইলুফার ইয়াসমিন স্পষ্ট করে বলেন, এত বড় সীমান্ত ভাগ করা দুই দেশের ক্ষেত্রে এক দেশের ডোমেস্টিক অ্যাফেয়ার্স আর এক দেশের উপর প্রভাব ফেলবেই। সম্প্রতি জয়ের পর পশ্চিমবঙ্গে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দ্রুত পদক্ষেপকে ইয়াসমিন খানিক ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তার মতে অন্তত এটুকু আশ্বাস মেলে যে প্রশাসন পুরোপুরি চোখ বুজে নেই। বাংলাদেশ সরকারের মনোভাবও এই সময়ে গুরুত্বপূর্ণ। 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি হয়েছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা পোড়ানো, ভারতের ভিসা বন্ধ, এসব ঘটনায় সম্পর্কের গায়ে যথেষ্ট আঁচ লেগেছিল। কিন্তু গত 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরে দুই দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবু পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নতুন শঙ্কা তৈরি করেছে। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পরিষ্কার ভাষায় বলেছেন, পশ্চিমবঙ্গে যেই সরকারই আসুক, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশের অবস্থান বদলাবে না। তার কথায় বিজেপি হোক বা অন্য কোনো দল, বাংলাদেশের সামনে পানির ইস্যু আছে, পুশব্যাকের ইস্যু আছে, আরো অনেক বিষয় আছে। সরকার বদলালেই এসব উধাও হয় না, আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। আরেকদিন তিনি আরো স্পষ্ট করে বলেন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ ফার্স্ট নীতিতেই চলবে। সরকার বদলালেও সেই নীতি বদলাবে না। এবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর কথায় আসা যাক। জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ঘোষণা করেছে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় নির্বাচিত বিধায়কদের বৈঠকে অমিত শাহ নিজেই তার নাম ঘোষণা করেছেন। 8টি প্রস্তাব এসেছিল, কিন্তু সবকটিতেই একটাই নাম। দ্বিতীয় নামের জন্য অপেক্ষা করা হয়েছিল, কিন্তু কেউ আর সাহস করেননি। শুভেন্দু অধিকারীর উত্থানের গল্পটিও বাংলা রাজনীতির জন্য কম নাটকীয় নয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম আমলের অবসানে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মুখ। নন্দীগ্রাম আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তখন পরিবর্তনের স্লোগানকে জোর দিয়েছিল। এবার আবার পরিবর্তনের ডাকেও তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। তিনি 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতাকে হারিয়েছিলেন, আর 2026-এ হারালেন মমতার ঘরের মাঠ ভবানীপুরে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হিসেবে তার প্রতিষ্ঠা, বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছরে তার আক্রমণাত্মক ভূমিকা, সব মিলিয়ে তার মুখ্যমন্ত্রী হওয়া অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইন শৃঙ্খলা, শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক নানা ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের মুখ ছিলেন তিনি। শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে তিনি শপথ নিয়েছেন। নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাটকীয়তা কম করেননি। সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হয়েছে, রাজ্যপাল RN রবি বিধানসভা ভেঙে দিয়েছেন। সাধারণত এই সময় বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র দেন, কিন্তু মমতা আগেই জানিয়েছিলেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তার দল হারেনি। এখন প্রশ্নে ফিরে আসা যাক, পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল বাংলাদেশ ভারত সম্পর্কে কি প্রভাব ফেলবে? সোজা উত্তর হচ্ছে, রাতারাতি কোনো ভূমিকম্প হবে না। দিল্লির পররাষ্ট্রনীতি কলকাতার বিধানসভায় বসে লেখা হয় না। তিস্তার প্রশ্নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সীমান্তে সতর্কতা বাড়বে, সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে তার ঢেউ বাংলাদেশে লাগবেই। কিন্তু একই সঙ্গে এও সত্য, বাংলাদেশের সরকার প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, সরকার যেই হোক আলোচনা চলবে, বাংলাদেশ ফার্স্ট নীতিই থাকবে। অতএব পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল মানে এই নয় যে আগামীকাল সকালেই তিস্তার জল ঢাকায় এসে হাজির হবে, কিংবা সীমান্তে হুড়মুড় করে মানুষ ঠেলে দেওয়া শুরু হবে। রাজনীতির আসল স্বভাব হচ্ছে নির্বাচনী মঞ্চে তলোয়ার দেখায়, তারপর সচিবালয়ে বসে ক্যালকুলেটর চালায়। কলকাতায় মুখ্যমন্ত্রী বদলেছে ঠিকই, কিন্তু ঢাকা আর দিল্লির সম্পর্ক এখনো মূলত নির্ধারিত হবে সেই পুরনো নিয়মে, স্বার্থ, সমঝোতা আর সুযোগের অঙ্কে। বাংলার মানুষ শুধু বসে বসে দেখবে গঙ্গার জল কোথায় যায় আর তিস্তার জল কবে আসে।